সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হলো, আপনি নিজেই বলেছেন এই সম্পর্কে এর আগেই। সেই প্ল্যানিংটা আসলে কিভাবে ছিল, কি কারণে? শুধুমাত্র প্রতিহিংসার জায়গা থেকে, নাকি আপনি যে জায়গাটির কথা বলছেন যে প্রচন্ড একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করার জন্য তারা সবসময় এরকম মব ক্রিয়েট করে থাকে, কোন জায়গা থেকে বঙ্গবন্ধুর বাড়িটি এভাবে গুড়িয়ে দেওয়া হলো? মানে পরামর্শটা কি ছিল এটাতে? ওই সময় এমন একটা হাইপ উঠেছিল যে সবার এখানে যাওয়াটা ইমানি দায়িত্ব, এরকম একটা বিষয় হয়ে গেছিল, বুঝছেন? যেরকম ভাবে শাহবাগে 2013 সালে যাওয়াটা ইমানি দায়িত্ব ছিল, যে আপনার যে স্রোত চলতেছে সেই স্রোতে সবাইকে চলতে হবে, এরকম একটা বিষয়। এবং দেখেন, তখন কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলা হচ্ছে, অনুধাবন হচ্ছে, সেটা এই অনুধাবনটা কিন্তু তখন কিন্তু বলার জন্য আপনি উদ্যোগ নেননি, তাই না? এত সহজ ছিল না তখন, তখনের পরিবেশটা এরকমই কঠিন ছিল। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার বিরুদ্ধে আমি প্রথমে একটা কন্টেন্ট করেছিলাম, যে কি লাভ হলো এটা করে। আমি সিম্পলি বলি, দেখেন, আমাদের বাংলাদেশের এই জন্ম, যদি এইভাবে বলা হয়, বাংলাদেশের জন্ম দিয়েছে ধানমন্ডি 32। ঠিক আছে, মানে সিম্পলি এই শব্দ, ইয়েস অর নো? অবভিয়াসলি 32। মানে আমরা দেখি যেটা একটা যুদ্ধ হয়েছে, কিন্তু এই যুদ্ধের পট পরিবর্তনের জন্য ধানমন্ডি 32-এর অনেক বড় একটা অবদান ছিল, তাই না? এটাই তো একটা বিষয়। আপনারা যে উদ্যোগী হলেন, ইমানি দায়িত্ব মনে হলো আপনাদের, কেন মনে হলো? না না না, আমাদের ইমানি দায়িত্ব না, মানে মানে নাগরিকদের ইমানি দায়িত্ব মনে হলো। আমি আবারও বলতেছি যে এটা শাহবাগে ঘটনা, শাহবাগে যেরকম ইন্সপিরেশন নিয়ে সবাই গিয়েছিল, ধানমন্ডি 32 ভাঙতে ওইভাবে ওই ইন্সপিরেশন নিয়েই গিয়েছিল। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমজনতা দলের সাধারণ সম্পাদক পান্নার প্রশ্নের জবাবে কি ধরনের কথা বলেছেন। ধানমন্ডি 32 নম্বর ভাঙার পেছনে তার বা তাদের যে ভূমিকা ছিল, সেই বিষয়টিকে তিনি একদিক থেকে স্বীকার করলেন কিনা তাও যেমন বোঝা গেল না, আবার অস্বীকার করলেন কিনা তা আমরা বুঝতে পারিনি। আর এটার জন্য তিনি যে কারণের কথা উল্লেখ করেছেন, এটা একেবারেই অযৌক্তিক। তখন এই ধানমন্ডির 32 নম্বর কেন ভাঙা হয়েছিল, আসুন সে বিষয়টি আমরা একটু দেখে নিই। 32 নম্বর ভাঙাকে বিভৎস বাজি ওইয়া তুকু মগবাজি, এই মগবাজি না মগবাজি কয় ঠিক থাকবে পেলাম না। 32 নম্বর ভাঙার ডাক আমি দিছিলাম, এখন আছে ফেসবুকে, দেখেন শুনেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নাম্বার আজ থেকে আর থাকবে না, ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বুলডোজার আমি জোগাড় করছিলাম, হ্যাঁ, আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি 32 নাম্বার ভাঙার। হিসাব কইরা কথা বলবেন। আপনার দল নাকি ক্ষমতার যাবে, হ্যাঁ, নির্বাচনী ম্যানিফেস্টো দেন, 32 নাম্বার যারা ভাঙিছে তাদের বিচার করিবেন। আজকাল যারা মগবাজি যারা করিচ্ছে তাদের বিচার করবেন।
ক্ষমতা থাকলে লিখে দেন, সাহস থাকলে আপনার দলের কন আমার নামে মামলা দিয়েন, আমি ডিফেন্ড করব না। আমি ভাইন্সির ফাঁসি দিয়েন হ্যাডাম থাকলে, আমার ফাঁসি দিলে ফ্রান্স থেকে উড়ে গিয়ে ফাঁসির দড়ি গলাত নিমু। বিএনপির ভণ্ডামির মুখোশ খোলা আর একটা বড় চান্স পামনি, ওই মৃত্যুকে জনগণ শহীদ মৃত্যুর মর্যাদা দিবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ধানমন্ডি 32 নম্বর কেন ভাঙা হয়েছিল কিংবা কেন ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছিল সে ব্যাপারে পিনাকি ভট্টাচার্য সুস্পষ্টভাবে তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি কিছুই অস্বীকার করেননি। তিনি সেখানে সুস্পষ্টভাবেই বলেছেন, শেখ হাসিনা যখন ভারতে থেকে ছাত্রলীগের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন, তিনি সেটি প্রতিহত করার জন্যই এই উদ্যোগ নিয়েছিলেন। ঠিক একই ধরনের উদ্যোগ নিয়েছিলেন তিনি লাকি আক্তার যখন শাহবাগে মিছিল করতে যাচ্ছিল তখন সিপিবির বিরুদ্ধেও। পিনাকি ভট্টাচার্য যখন ঘোষণা করলেন এই মিছিল করা হলে সিপিবির অফিস ভেঙে ফেলা হবে, তখন কিন্তু সিপিবি সেই মিছিলকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করে। ঠিক এক্ষেত্রেও যদি শেখ হাসিনা তার বক্তব্য দেয়া থেকে বিরত থাকতেন তাহলে হয়তো সেদিন ধানমন্ডির 32 নম্বর ভাঙা হয় না। তারেক রহমান যে কথাটি বলেছেন, শাহবাগের মতো করেই সেদিন নাকি এক ধরনের জনগণের ইমানি দায়িত্ব থেকে এই ধানমন্ডির 32 নম্বরের বাসাটি ভাঙা হয়েছে, এ বিষয়টি একেবারেই সত্যি নয়। শাহবাগের ঘটনার সাথে এই ঘটনার কোনো ধরনের মিল নেই। শাহবাগের যে ঘটনা সেটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী একটি ষড়যন্ত্রের ফসল। আজ পর্যন্ত সেটির পেছনে কে আছে তার সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সেই আন্দোলন যারা করেছে তারা কি নিজেরাই করেছে না অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে করেছে, সেটি কিন্তু এখনো এই জাতির কাছে এক ধরনের ধোঁয়াশা হয়ে আছে। কিন্তু 32 নম্বর ভাঙার বিষয়টি ছিল একেবারেই প্রকাশ্য এবং এটি কোনো পূর্ব পরিকল্পনার অংশ নয়। এটি তাৎক্ষণিকভাবে শেখ হাসিনার একটি বক্তৃতা দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্যের নিজস্ব উদ্যোগ। তিনি ঘোষণা দিয়ে নেতৃত্ব দিয়ে এই কাজটি করিয়েছেন এবং এক্ষেত্রে যে ধরনের সহযোগিতা প্রয়োজন তিনি অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার সব কিছুই করেছেন, করে এই কাজটিকে সফল করেছেন। এখানে কোনো কিছুই গোপন ছিল না, সবই ছিল প্রকাশ্য। এখানকার যে উদ্দেশ্য লক্ষ্য সেটি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সবাইকে। এর কোনো গোপন এজেন্ডা ছিল না, এখানে কোনো শঠতা ছিল না। তিনি যদি অন্যায় করে থাকেন সেটিও করেছেন প্রকাশ্যে এবং আমরা ভিডিওটিতে দেখলাম তিনি যদি অন্যায় করে থাকেন এই জন্য তিনি এর বিচারের আহ্বান জানিয়েছেন পরবর্তী সরকারের কাছে। পক্ষান্তরে শাহবাগে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি ছিল তখন যে মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার কার্যক্রম চলছিল, সেই বিচারে যখন কাদের মোল্লার জেল হয়েছিল সেই জেলকে ফাঁসিতে রূপান্তর করার লক্ষ্যে এবং তাদের সে উদ্দেশ্য সফল হয়েছিল। এ ধরনের কোনো ঘটনা অতীতে যেমন বাংলাদেশে ঘটেনি, সম্ভবত ভবিষ্যতেও ঘটবে না। আমরা জানি নিম্ন আদালতের কোনো বিচারক কোনো আসামির যে সাজা দেয় উচ্চ আদালতে গিয়ে হয় সেটি বহাল থাকে নতুবা তা কমে যায়, কিন্তু সেই সাজা বেড়ে যায়। এ ধরনের নজিরবিহীন দুটি ঘটনাই বাংলাদেশে ঘটেছে। একটি ঘটেছে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে, তার 5 বছরের সাজাকে আপিল বিভাগ 10 বছরে উন্নীত করেছে। আর দ্বিতীয়টি ঘটেছে কাদের মোল্লার ক্ষেত্রে, তার জেলকে ফাঁসিতে রূপান্তর করা হয়েছে এবং এই রূপান্তরের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে শাহবাগের সেই আন্দোলন। এভাবে আইনকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য বাংলাদেশে অতীতে কখনো কোথাও কোনো আন্দোলন হয়েছে বলে আমাদের জানা নেই। কেবল তাই নয়, শাহবাগের আন্দোলনের মধ্য দিয়ে আইনের যে পরিবর্তন ঘটানো হয়েছে তার মধ্য দিয়ে অপরাধ সংগঠনের সাথে বিচারের যে পারস্পরিক সম্পর্ক সেটিকেও দারুণভাবে উপেক্ষা করা হয়েছে। পক্ষান্তরে ধানমন্ডির 32 নম্বরে যে ঘটনাটি ঘটেছে তার সাথে এই ধরনের
আদালতকে প্রভাবিত করার কোনো বিষয় জড়িত নয়। সেখানে যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে শেখ হাসিনা ভারতে থেকে এদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য একটি উদ্যোগ নিয়েছিলেন। বাংলাদেশের প্রচলিত আইন দিয়ে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব ছিল না, অথচ তার সেই বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি আশঙ্কা ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে যে তা হয়নি তা কিন্তু নয়। তাহলে এই যে বিদেশ থেকে একজন মানুষ এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য যে ধরনের উস্কানি দিচ্ছিল, তার ক্ষেত্রে ধানমন্ডির ৩২ নম্বরের বাসা ভাঙার হুমকিটি ছিল একটি প্রতিরোধমূলক ব্যবস্থা, যেটি রাষ্ট্রের স্বার্থে যায়। কিন্তু শেখ হাসিনা যেহেতু তার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেনি, সেহেতু তার পাল্টা ব্যবস্থা হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরের বাসাটি ভেঙে ফেলা হয়েছে। এক্ষেত্রে পিনাকি ভট্টাচার্যের যতটা দায়, ঠিক একই রকম দায় হচ্ছে শেখ হাসিনা। সুতরাং এক্ষেত্রে যদি পিনাকি ভট্টাচার্যের কোনো সমালোচনা করতে হয়, এক্ষেত্রে যদি যারা এটি ভেঙেছে তাদের কোনো সমালোচনা করতে হয়, তাহলে এর সাথে শেখ হাসিনার যে সম্পর্ক, তার যে দায়, সেটাকেও আলোচনায় আনতে হবে। তাই এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে যারা একপাক্ষিক আলোচনা করেন কিংবা এক পক্ষকে দোষারোপ করেন, তারা নিঃসন্দেহে মতলববাজ এবং এক শ্রেণীর দুর্বৃত্ত। সম্ভবত আমজনতা দলের তারেক রহমান একসময় এই ৩২ নম্বর ভাঙার পক্ষে থাকলেও এখন সেই দুর্বৃত্তদের দলেই যোগ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।